সুপ্রিয় ছাত্রছাত্রী, শুভেচ্ছা ও স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি তোমাদের সামনে উপস্থিত হলাম বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে। তোমরা জানো আমি প্রথম থেকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অধ্যায়টা নিয়ে আছি। এর ভিতরেই আমরা অনেকগুলো অধ্যায় পড়িয়ে ফেলেছি। আমরা প্রত্যয় পড়িয়েছি, উপসর্গ পড়িয়েছি, শব্দ গঠন পড়িয়েছি, বাংলা উচ্চারণের নিয়ম সবগুলো নিয়ম পড়িয়ে দিয়েছি, গল্প বলা এবং সংলাপ রচনার নিয়মগুলো পড়িয়ে দিয়েছি। এবার আমরা এসেছি অনেক বড় একটা অধ্যায়ে, সেটা হচ্ছে সমাস। প্রথম থেকেই আমাদের সমাস পড়ানোর অনুরোধ এসেছিল। আমি একটু সময় নিয়েছি তোমাদের কাছ থেকে, সমাস অনেক অধ্যায় পড়িয়ে দিয়ে তারপর সমাসে আসলাম, কারণ এতদিনে তোমরা ব্যাকরণের নিয়মগুলো একটু একটু করে বুঝতে শিখেছো। তার সমাস যেহেতু একটু তোমাদের কাছে কঠিন মনে হয়, এখন এই জন্য তোমরা বুঝতে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সমাসে চলে যাব। আমরা কথা বেশি বলবো না। আশা করছি তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসেছো। আমি যখনই যে কথাগুলো বলবো সাথে সাথে নোট করে ফেলবে। অনেক কিছু বোর্ডে লিখতে পারবো না, মুখে বলবো, মুখে বললেও তোমরা সেটা নোট করে ফেলবে। ঠিক আছে? আর যারা খাতা কলম নিয়ে বসেছো তাদেরকে ধন্যবাদ। যারা এখনো খাতা কলম নাওনি তাড়াতাড়ি খাতা কলম নিয়ে নাও, কারণ সমাস একটু তোমাদের কাছে যেহেতু কঠিন মনে হয়, যদিও কঠিন না, তোমাদের কাছে কঠিন মনে হয়, একটু মন দিয়ে ক্লাসগুলো শুনবে এবং ভালো করে বুঝে নেবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবে, আমি অবশ্যই উত্তর দেব। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সমাস কাকে বলে। তোমাদের মধ্যে অনেকে কিন্তু সন্ধি আর সমাসকে গুলিয়ে ফেলো। সন্ধি এবং সমাস এক না। সন্ধি হচ্ছে পাশাপাশি দুটি ধ্বনির মিলন, দুটি ধ্বনি কিংবা বর্ণের মিলনকে আমরা সন্ধি বলি। আর সমাসটা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়া। তাহলে আমি সংজ্ঞাটা বলি, সমাসের সংজ্ঞাটা লিখো। পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। আমি আবারও বলছি, দেখো শুনো। পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। তাহলে তোমরা বুঝতে পারছো, পরস্পর সম্পর্কযুক্ত দুই কিংবা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াটাই সমাস। যেমন আমি দেখো এখানে লিখছি, যেমন আমি লিখলাম রাজার পুত্র। দেখো দুটো পদ আছে এখানে, রাজার একটা পদ, পুত্র একটা পদ। এই দুটো পদ মিলে আমি একটা পদ বানাচ্ছি, সেটা হচ্ছে রাজপুত্র। দেখো দুই পদকে আমি এক পদ বানিয়ে দিয়েছি। এখানে দেখো আরেকটা তিনটা পদকে এক পদ বানাচ্ছি। দেখো সিংহ চিহ্নিত আসন। দেখো তিনটি পদ আছে, সিংহ চিহ্নিত আসন, তিনটি পদকে এখন এক পদ বানাচ্ছি, সিংহাসন। ওই যে আমরা বললাম পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। অর্থাৎ মনে রাখবে, এই জায়গাটা কিন্তু একটা পদ হতে হবে, এখানে কিন্তু দুইটা মাত্রা দিতে পারবে না। খেয়াল করে দেখেছো, আমি রাজপুত্রকে কিন্তু এক মাত্রাতে রেখেছি। এই দুইটাকে যদি এখন আমি ভাগ করে দিই, রাজ আলাদা পুত্র আলাদা করে দিই, তাহলে এটা সমাস হবে না। রাজপুত্রকে একই মাত্রার মধ্যে রাখতে হবে। সিংহাসনকে দেখো আমি একটা পদের মধ্যে নিয়ে এসেছি, এক মাত্রাতে নিয়ে এসেছি। মাত্রা বুঝো তো, এই যে উপরে যেটা এমন করে দিই, এটাই হচ্ছে মাত্রা। এটাকে এক মাত্রাতে নিয়ে এসেছি। এখন যদি আমি সিংহ আলাদা করে দিই, আসন আলাদা করে দিই, তাহলে সেটা সমাস হবে না। এই জন্য সমাসে সবসময় এক পদে পরিণত করতে হবে। দেখো আমরা দুটো পদকে এক পদে পরিণত করলাম, তিনটা পদকে এক পদে পরিণত করলাম। এখন দেখো এর চেয়ে বেশি পদকে এক পদে পরিণত করবো। যেমন দেখো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। দেখো কতগুলো, 6টা পদ দিলাম আমি। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে এক পদে বানিয়ে ফেলেছি, গায়ে হলুদ। গায়ে হলুদ আমরা এক পদে নিয়ে এসেছি। তাহলে বুঝতে পেরেছো, সমাস সবসময় এক পদে পরিণত হয়ে যাবে। এটাকে দুই পদে, তোমরা অনেকে গায়ে আলাদা করে লিখো, হলুদ আলাদা করে লিখো, এটা হবে না। গায়ে হলুদ এক পদের মধ্যে
নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে সমাস। তাহলে আমরা আবার সংজ্ঞাটা বলছি, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এখন তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে। তাহলে সমাসের প্রয়োজনীয়তা, বাংলা ভাষায় কি সমাসের প্রয়োজনীয়তা আছে? অবশ্যই আছে। কারণ সমাস কি কি করে? ভাষাকে সংক্ষিপ্ত করে, শ্রুতিমধুর করে, সাবলীল করে। আমি আবার বলছি, এগুলো একটা একটা করে লিখো। সমাসের প্রয়োজনীয়তার ক্ষেত্রে সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে, শ্রুতিমধুর করে, সাবলীল করে, সাহিত্য উপযোগী শব্দ তৈরি করে, ভাষাকে যুগোপযোগী করে, মানে যুগের সাথে তাল মিলিয়ে সমাস নতুন নতুন শব্দ আমাদেরকে উপহার দেয়। তারপর নতুন শব্দ গঠন করে, শব্দ ভাণ্ডার বৃদ্ধি করে, ভাষার ঐশ্বর্য দান করে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে কি কি হচ্ছে? আমাদের ভাষাকে সংক্ষিপ্ত করছে, শ্রুতিমধুর করছে, সাবলীল করছে, যুগোপযোগী শব্দ তৈরি করছে, সাহিত্য উপযোগী শব্দ তৈরি করছে, নতুন শব্দ গঠন করছে, শব্দ ভাণ্ডার বৃদ্ধি করছে। এই বিশেষ কারণে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে? তাহলে আমরা একটা প্রশ্ন শিখে ফেললাম, সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা আসলে আমি আশা করছি তোমরা সবাই লিখতে পারবে। এরপরে যে প্রশ্নটা, সেটা হচ্ছে একটু ভালো করে বুঝে নেবে। সেটা হচ্ছে সমাস গঠনের প্রক্রিয়ায় কয়টি বৈশিষ্ট্য প্রয়োজন আলোচনা করো, বা সমাসের উপাদানগুলো নিয়ে আলোচনা করো। আমি কিন্তু সমাস কয় প্রকার বলছি না, আমি বলছি সমাসের বৈশিষ্ট্য বা উপাদানগুলো নিয়ে আলোচনা করতে বলছি। ঠিক আছে? তাহলে এবার আমাদের দেখো, সমাস গঠনের প্রক্রিয়ায় তিনটি উপাদান প্রয়োজন। কি কি আমি এখন সেটা বলে দিচ্ছি। তাহলে সমাস গঠনের প্রক্রিয়ায় তিনটি উপাদান প্রয়োজন। সমাস গঠনের প্রক্রিয়ায় তিনটি উপাদান প্রয়োজন। কি কি দেখো, এখনই তোমরা বুঝে ফেলবে কি কি। এক, ব্যাস বাক্য। ব্যাস বাক্যর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য একসাথে লিখছি, দেখো আমি ব্যাস বাক্যকে একসাথে লিখলাম, বিগ্রহ বাক্যকে একসাথে লিখেছি। দুই, সমস্যমান পদ। এখানে কিন্তু সমস্যা না, সমস্যমান পদ। আর তিন হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ, এটাকে আরেকটা নাম আছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। আবার সমস্ত পদ দুভাগে বিভক্ত, একটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ, আর একটা হচ্ছে, এটা একসাথে হবে পূর্বপদ, এটা পরপদ। পূর্বপদ, পরপদ। এবার আমি ভালো করে বলছি, ওগুলো ভালো করে বুঝে নাও। সমাস গঠন করতে গেলে আমাদের তিনটি বৈশিষ্ট্য বা উপাদান দরকার। কি কি? ব্যাস বাক্য, সমস্যমান পদ, সমস্ত পদ। ব্যাস বাক্যের আরেকটা নাম আছে বিগ্রহ বাক্য, আর সমস্ত পদের আরেকটা নাম আছে সমাসবদ্ধ পদ। এখন এই তিনটি কোনটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমেই হচ্ছে ব্যাস বাক্য। ঠিক আছে? তাহলে সমাস গঠনের জন্য লিখো, ব্যাস বাক্যের সংজ্ঞাটা লিখো। সমাস গঠনের জন্য দুই বা ততোধিক পদ মিলে যে বাক্যটি গঠিত হয় তাকে ব্যাস বাক্য বলে। আবার বলছি, লিখো, সমাস গঠনের জন্য দুই বা ততোধিক পদ মিলে যে বাক্যটি গঠিত হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। আমি পরে বুঝিয়ে দিব কোনটা ব্যাস বাক্য, আগে আমি সংজ্ঞাগুলো আমি দিয়ে দিই। ব্যাস বাক্য বলে, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন দিয়ে সমান সিংহাসন লিখো। সিংহ চিহ্নিত আসন, এখানে আমি দেখাচ্ছি, দেখো এখানে বুঝাচ্ছি, দেখো সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। এখানে ব্যাস বাক্য কোনটা হবে বলতো? আমি যেটা বলেছি, সমাস গঠনের জন্য পরস্পর সম্পর্কযুক্ত
দুই বা ততোধিক পদ মিলে যে বাক্যটি গঠিত হয় তাকে ব্যাস বাক্য বলে। তাহলে দুই বা ততোধিক পদ মিলে এখানে কোন বাক্যটি গঠিত হয়েছে? এই যে এটা, এই পুরোটাই হচ্ছে ব্যাস বাক্য। এটা পুরোটাই হচ্ছে ব্যাস বাক্য। অনেকে এই জিনিসটা নিয়ে কনফিউশন আছে, অনেকে বুঝে না, অনেকে মনে করে যে এখানে চিহ্নিতটা ব্যাস বাক্য, কিন্তু চিহ্নিত তো একটা পদ। একটা পদ কি করে বাক্য হবে? আমাদের তো সংজ্ঞার মধ্যেই বলে দিচ্ছে যে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ মিলে যে বাক্যটি গঠিত হয় তাকেই ব্যাস বাক্য বলে। অর্থাৎ তুমি যেমন, আমি যদি বলি রাজার পুত্র, এখানে রাজার পুত্রটাই হচ্ছে পুরোটাই হচ্ছে ব্যাস বাক্য। অনেকে মনে করে রাজার পুত্রের মধ্যে রটা ব্যাস বাক্য, কিন্তু র তো ব্যাস বাক্য হতে পারে না। র তো একটা ধ্বনি মাত্র, এটা তো বাক্য না। আমরা তো বলতে চাচ্ছি বাক্য। বাক্য মানে পুরা বাক্যটা, এই পুরা বাক্যটা। সিংহ চিহ্নিত আসন বললে একটা অর্থ প্রকাশিত হচ্ছে, মানে একটা আসন সিংহ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে, এই জন্য এটাকে সিংহাসন বলা হচ্ছে। তো এটাই আমাদের ব্যাস বাক্য, ঠিক আছে। এবার হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদগুলো দেখো কি, ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি আলাদা আলাদা পদকে সমস্যমান পদ বলে। কি বলেছে বুঝেছো? ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি আলাদা আলাদা পদকে সমস্যমান পদ বলে। এখন বলো তো, তাহলে সমস্যমান পদ কোনগুলো হবে? আমরা কি বলেছি? ব্যাস বাক্যের অন্তর্গত, তার মানে এই পুরাটা মিলেই তো ব্যাস বাক্য, তাই না? এখন বলছি ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি আলাদা আলাদা পদকে, তার মানে ব্যাস বাক্যের অন্তর্গত হচ্ছে, এখানে তিনটা পদ আছে, সিংহ, চিহ্নিত, আসন। প্রত্যেকটি আলাদা আলাদা পদকে সমস্যমান পদ বলে। তার মানে এই তিনটি পদেই হচ্ছে সমস্যমান পদ। সেটা দেখাতে গেলে কি করতে হবে? তোমরা যখন উদাহরণ এটা দিবে, সিংহ চিহ্নিত আসন ব্যাস বাক্যের সময়, তখন পুরো আন্ডারলাইন করে দিয়ে ব্যাস বাক্য কথাটা লিখে দিবে। যখন সমস্যমান পদ বুঝাবে তখন কি করবে? তিনটা আলাদা আলাদা চিহ্ন দিবে, যে তিনটা, যে সিংহ চিহ্নিত আসন, যে তিন, এগুলো সমস্যমান পদ। সমস্যমান পদ, ঠিক আছে। তাহলে আমরা তিনটি সমস্যমান পদ পেলাম। আমরা যদি বলি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে কয়টি সমস্যমান পদ আছে বলো তো? হিসাব করে বলো। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, 6টি সমস্যমান পদ আছে। তাহলে বুঝতে পেরেছো, আমাদের সমাসের ব্যাস বাক্যের মধ্যে কখনো 2টি সমস্যমান পদ থাকে, কখনো 3টি সমস্যমান পদ থাকে, কখনো 4টি থাকে, কখনো 5টি থাকে, কখনো 6টি থাকে। সমস্যমান পদটা আমাদের ব্যাস বাক্যের যতগুলো পদ আছে তার উপর নির্ভর করবে, ঠিক আছে। এবার হচ্ছে সমস্ত পদ কাকে বলে? সমস্ত পদ কাকে বলে? এটা একদম সহজ। সমস্যমান পদগুলো মিলে যে একটি পদে পরিণত হয় তাকে সমস্ত পদ বলে। বুঝেছো? আবার বলছি দেখো, সমস্যমান পদগুলো মিলে যে একটি পদে পরিণত হয় তাকে সমস্ত পদ বলে। বুঝতে পারছো কোনটা? যে আমরা কি বলছি, যে সমস্যমান পদ, সিংহ, চিহ্নিত, আসন, সমস্যমান পদগুলো মিলে যে একটি পদে পরিণত হয়, তাহলে বলো তো কোনটা হবে এখন? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো যে এইটা হচ্ছে সমস্ত পদ, এটাই হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ, বুঝতে পেরেছো? তাহলে তোমাদের কাছে একদম সহজ হয়ে গেছে। এখন থেকে তোমরা ব্যাস বাক্য, সমস্যমান পদ, সমস্ত পদ বুঝতে পারবে তো। একদম সহজ করে বলছি, যে সব পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ মিলে যে বাক্যটি গঠিত হয় সেটি হচ্ছে ব্যাস বাক্য। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি আলাদা আলাদা পদকে বলা হয় সমস্যমান পদ। সমস্যমান পদগুলো মিলে যে একটি পদে পরিণত হয় সেটি হচ্ছে সমস্ত পদ। তাহলে বুঝতে পেরেছো, আমাদের সহজভাবে জানা হয়ে গেল সমাস গঠনের জন্য কয়টি বৈশিষ্ট্য বা উপাদান দরকার। ঠিক আছে, এবার হচ্ছে সমস্ত পদ আবার দুভাগে বিভক্ত, এটা বুঝে নিতে হবে। কারণ তোমাদের সমাস যখন আমি পড়াবো, যখন আমি তোমাদেরকে বুঝাবো, তখন তোমাদেরকে পূর্বপদ পরপদটা বুঝতে হবে। কারণ কখনো কোনো সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, কোনো সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তুমি যদি পূর্বপদ আর পরপদ না বুঝো, তাহলে ওই পরে যখন আমি বুঝাবো তখন বুঝতে পারবে না। আজকে ওটুকু বুঝার দরকার নেই, আজকে শুধু কোনটাকে পূর্বপদ কোনটাকে পরপদ বলে এটা বুঝে। আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে না দিলে বোর্ডটা ভিজে ভিজে লাগছে, তো এগুলো মুছে দিচ্ছি। সমস্ত পদ দুভাগে বিভক্ত, পূর্বপদ এবং পরপদ। যেমন আমি বললাম সিংহাসন, সিংহাসন একটি সমস্ত পদ। এটাকে যদি ভাগ করি, 2টি পদ পাচ্ছি না আমরা, সিংহ একটা পদ, আসন একটা পদ। এই সিংহটা হচ্ছে পূর্বপদ, যেটা পূর্বে থাকে,
মানে যেটা আগে থাকে সেটা হচ্ছে পূর্বপদ, আর আসনটা হচ্ছে এটা আকার যেটা আছে সেটা কিন্তু একটা আটাকে আমরা আকার দিয়েছি আর কি, সেই আটা হচ্ছে আসন উচ্চারণ করবো আমরা, এটা হচ্ছে পরপদ। বুঝতে পেরেছো? যেমন আমরা যদি রাজপুত্র লিখি, রাজপুত্র 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 লিখলাম, রাজপুত্রের পূর্বপদ পরপদ কোনটা হবে বলো তো? বুঝতে পারছো কিনা দেখে আমি একটু, যে এই যে এখানে একটা রাজ, এখানে একটা পুত্র, এখন পূর্বপদ কোনটা হবে? যেটা পূর্বে থাকে, যেটা আগে থাকে সেটা হচ্ছে পূর্বপদ। তাহলে আমরা এটাকে রাজকে দিলাম পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ, আর পুত্রটা হচ্ছে পরপদ। তাহলে তোমরা একদম বুঝে গিয়েছো তো? তাহলে আমরা যদি গায়ে হলুদ বলি, গায়ে হলুদের মধ্যে পূর্বপদ কোনটা হবে বলো তো? বলতে পারবে যে পূর্বপদ কোনটা হবে গায়ে হলুদের মধ্যে? ওই গায়েটা পূর্বে আছে, যেটা শুরুতে থাকবে সেটা হচ্ছে পূর্বপদ। গায়ে হচ্ছে পূর্ব, আর হলুদ হচ্ছে পরপদ। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা শিখে ফেললাম যে সমাসের কয়টি উপাদান বা বৈশিষ্ট্য রয়েছে, সেই উপাদান বা বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বের করে ফেললাম। আমরা ব্যাস বাক্য চিনলাম, সমসমান পদ চিনলাম, সমস্ত পদ চিনলাম, সমস্ত পদের আবার দুটি অংশ আছে সে দুটিও চিনলাম। ঠিক আছে, এখন আমরা আসল প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সমাস সাধারণত কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। তোমরা ছোটবেলা থেকে এটা অনেকবার করেছো, অনেকবার পড়ার পরও আমরা একটু পড়াবো আজকে, এবং আমি একটু সিরিয়ালটা একটু অন্যভাবে দিব, তোমরা এই অন্যভাবেটাই মনে রাখবে, কারণ এটা যদি মনে রাখো তাহলে তোমাদের সমাস একদম সহজ হয়ে যাবে, চটচট করে চিনে ফেলতে পারবে কোনটা কোন সমাস। আমাদের এক এক বইতে এক একটা সমাসকে আগে দিয়েছে, আমরা দিব সমাস সাধারণত 6 প্রকার। সমাস সাধারণত 6 প্রকার, এটা কিন্তু সাধারণত বলছি যে আমরা সাধারণত সমাসকে 6 প্রকার বলি। কি কি? এই আমার ভাগটা দেখো আমি কিভাবে লিখছি, আমি প্রথমে দিচ্ছি অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস, তারপরে দিচ্ছি তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস, তারপরে দিচ্ছি কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, তারপর দিচ্ছি দ্বিগু সমাস। এগুলো কেন দিচ্ছি তোমাদেরকে যখন সামনে ক্লাসগুলো নিবে তখন তোমরা বুঝতে পারবে কেন আমি এই সিরিয়ালটা করছি। তারপরে দিচ্ছি দ্বন্দ্ব সমাস, আর 6 নাম্বার হচ্ছে বহুব্রীহি, বহুব্রীহি সমাস। দেখো আমি একটু অন্যভাবে দিলাম, অনেক বইতে দেখবে তৎপুরুষ আগে আছে, অনেক বইতে দেখবে কর্মধারয় আগে আছে, আবার অনেক বইতে দ্বন্দ্বকে আগে রাখা হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলো যখন নিব তোমরা বুঝবে আমি কেন এই সিরিয়ালটা দিয়েছি। এটা রাখলে খুব মনে থাকা একদম সহজ, কারণ এটা আমাদেরকে ইউনিভার্সিটিতে ডক্টর শাহজাহান মনির স্যার শিখিয়েছিলেন। আমার শিক্ষক ডক্টর শাহজাহান মনির স্যার আমাদেরকে বাংলা গ্রামার এত সহজ করে বুঝিয়ে দিয়েছিলেন যে এখনো পর্যন্ত ওই শিক্ষা দিয়েই চলছি। তো ওই শিক্ষার বদলে উনি যেভাবে দিয়েছিলেন বদলতে সেভাবেই শিখছি, উনি ওইভাবে দিয়েছিলেন, সেটা আমিও তোমাদেরকে শিখিয়ে দিব। তো প্রথমেই আমরা দিচ্ছি অব্যয়ীভাব সমাস, তারপরে হচ্ছে তৎপুরুষ, তারপরে কর্মধারয়, তারপর দ্বিগু, তারপর দ্বন্দ্ব, তারপর বহুব্রীহি। কেন এগুলো করেছি পরে বলবো। তাহলে তোমাদের প্রথমে একটু হিজিবিজি লাগবে, কিন্তু একটু কষ্ট করে মনে রেখে দেবে কি কি? অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারয়, এই তিনটাকে একসাথে মনে রাখবে। অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারয়, তারপরের তিনটাকে মনে রাখবে দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রীহি। ঠিক আছে, এগুলো আমরা সামনের ক্লাসে ভালো মতো সবগুলো কোনটা কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে করলে একসাথে বেশি করলে তোমরা ভুলে যাবে, এই জন্য আমি আজকে আর অত বেশিতে যাব না, শুধু আমরা মনে রাখবো সাধারণত সমাস 6 প্রকার। আমরা সামনের ক্লাস যখন শুরু করব এই 6 প্রকারের সংজ্ঞা দিব, এবং তোমরা তখন আস্তে আস্তে চিহ্নিত করা শিখে যাবে যে কোন চিহ্ন থাকলে অব্যয়ভাব হবে, কি থাকলে তৎপুরুষ হবে, কি থাকলে কর্মধারয় হবে, কোন চিহ্নটি থাকলে দ্বন্দ্ব হবে, কোন চিহ্নটি থাকলে দ্বিগু হবে, এবং কোন চিহ্নটি থাকলে বহুব্রীহি হবে, তোমরা বুঝে ফেলবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি শিখলাম আমরা আবার একটু ঝালাই করে নিই। যে আমরা প্রথমেই শিখলাম সমাস কাকে বলে, মনে আছে তো? কাকে বলে বলেছি মনে আছে তো? যে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। ঠিক আছে, সমাসের প্রয়োজনীয়তা আছে কি আলোচনা করো। হ্যাঁ, সমাসের প্রয়োজনীয়তা আছে, কারণ সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে, শ্রুতি মধুর করে, সাবলীল করে, যুগোপযোগী করে, সাহিত্য উপযোগী করে, সময় বাঁচায়, পরিশ্রম বাঁচায়, শব্দভাণ্ডার বৃদ্ধি করে এবং ভাষার ঐশ্বর্য দান করে। ঠিক আছে,
যারা মিস করে গেছে তারা ভিডিওটা আরেকটু টেনে শুনবে, তাহলে শব্দগুলো আবার চলে আসবে। ভিডিওর ক্লাসে একটা লাভ হচ্ছে, ক্লাসটা শেষ হয়ে গেলে শেষ হয়ে যায় না, যখনই যেখানে কনফিউশন লাগে সেটা আবার টেনে দেখা যায়। এই জন্যই ভিডিও ক্লাসের লাইভ ক্লাসগুলোর অনেক উপকারিতা আছে। কারণ একটা আমরা যখন শ্রেণীকক্ষে ক্লাস নিই তখন একটা ক্লাস একবার হয়ে যাওয়া মানে শেষ হয়ে গেল, এটা আর চাইলেই ফিরে পাওয়া যায় না। কিন্তু এখন এই ক্লাসটা শেষ হয়ে গেলেও শেষ হবে না, ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ, যে এটা রেশ রয়ে যায় এবং যতবার তুমি আটকে যাবে ততবার তুমি এটা দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা প্রয়োজনীয়তাগুলো বললাম, এরপরেই আমরা শিখলাম যে সমাসের গঠন প্রক্রিয়া আলোচনা করো, বা সমাস গঠনের জন্য কয়টি উপাদান বা বৈশিষ্ট্য দরকার আলোচনা করো। তখন আমরা বললাম তিনটা, কি কি? বেশ বাক্য, সমসমান পদ, সমস্ত পদ। পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ মিলে যে বাক্যটি গঠিত হয় ওটাকে বেশ বাক্য বলে। বেশ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি আলাদা আলাদা পদকে সমসমান পদ বলে। সমসমান পদগুলো মিলে যে একটি পদে পরিণত হয় তাকে সমস্ত পদ বলে। সমস্ত পদ আবার দুভাগে বিভক্ত, পূর্বপদ, পরপদ। প্রথমটিকে পূর্বপদ বলে, শেষেরটিকে পরপদ বলে। শেষ। এবার হচ্ছে সমাস সাধারণত কয় প্রকার? সমাস সাধারণত 6 প্রকার। একটা হচ্ছে অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রীহি। ঠিক আছে, তাহলে আমরা একটু কঠিন তোমাদের দৃষ্টিতে সমাস চ্যাপ্টারে ঢুকে গেলাম। আমরা সামনের ক্লাসে সমাসের বেশ কয়েকটা ক্লাস লাগবে, যেহেতু অনেক বড় একটা অধ্যায়, বেশ কয়েকটা ক্লাস লাগবে। আমি আশা করছি তোমরা ক্লাসগুলো খুব মন দিয়ে দেখবে এবং ক্লাসগুলো নোট করে রাখবে, তাহলে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। তোমাদের শুধু খাতাটা উল্টালেই তোমাদের হয়ে যাবে। বইয়ে যেহেতু এক এক বই এক একভাবে দেওয়া আছে এবং অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, তোমাদের হয়তো শিখতে কঠিন লাগতে পারে। আর খাতাটাতে নোট খাতাটা যখন দেখবে যে সিলেক্টিভ প্রশ্নগুলাই দেওয়া আছে, সহজ হয়ে যাবে শেখাটা। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামাজিক দূরত্ব মেনটেন করবে, সুস্থ বাসার মা বাবার কথা মেনে চলবে, আর অবশ্যই অবশ্যই পড়ালেখার সাথে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।